আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর নিজে করি 21.1-এর এই অঙ্কগুলো এবং নিজে করি 21.2-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং শর্ট নেমে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাও তোমাদের নিজে করি 21.1-এর অঙ্ক প্রথমে লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর অঙ্কটা শেখাচ্ছি, 1 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। এখানে প্রশ্ন বলা হয়েছে আমার বসার ঘরের মেঝের মাপ নিলাম। দেখছি বসার ঘরের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য 8 মিটার ও প্রস্থ 5 মিটার। বসার ঘরের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত তা হিসাব করি ও লিখি। এই অনুপাত লঘু অনুপাত না গুর অনুপাত লিখি। দেখো অঙ্কটি তোমাদের আমি খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি। প্রথমে লিখব আমার বসার ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থ। আমার বসার ঘরের মেঝের দৈর্ঘ্য, প্রশ্ন দেওয়া আছে দৈর্ঘ্য 8 মিটার। দৈর্ঘ্য সমান 8 মিটার ও প্রস্থ সমান হচ্ছে 5 মিটার। এখন এটাকে আমি অনুপাতে প্রকাশ করব। লিখব অতএব মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত সমান দেখো 8:5, মানে 8:5। এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে না, এটাই হবে অনুপাতটা। এবার প্রশ্ন বলেছে যে এই অনুপাতটা লঘু অনুপাত না গুরু অনুপাত। লঘু মানে কি আমরা জানি ছোট। যদি পুরো পদটা যদি ছোট হয় তবে মনে রাখতে হবে এটা হবে লঘু অনুপাত। এটা পুরো পদ, এটা উত্তর পদ। আর পুরো পদটা যদি বড় হয় মনে রাখতে হবে এটা গুরু অনুপাত। তো এখন আমি লিখতে পারি যেহেতু, ঠিক আছে, এটা হচ্ছে যেহেতু চিহ্ন। যেহেতু 8:5 অনুপাতে পূর্ব পদটি দেখো লিখব পূর্ব পদ বড় হচ্ছে, ঠিক আছে, উত্তর পদ থেকে। উত্তর পদ। অতএব দেখো লিখে নেব অতএব এটি একটি গুরু অনুপাত। বুঝতে পারলে? এরপরে দেখো 2 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে দেখো প্রশ্নে বলা হয়েছে সবিতা অনেকগুলি জবা ফুলের মালা ও অনেকগুলি গাঁদা ফুলের মালা তৈরি করলো। যদি সে 12টি জবা ফুলের মালা ও 15টি গাঁদা ফুলের মালা তৈরি করে থাকে, তবে জবা ফুলের মালা ও গাঁদা ফুলের মালার সংখ্যার অনুপাত কত লিখি। এই অনুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত লিখি। সে অঙ্ক আছে দেখো, আমি তোমাদের করে দেখাচ্ছি, বোঝো। লিখে নেব সবিতার জবা ফুলের মালা। জবা ফুলের মালা প্রশ্ন দেওয়া আছে সমান 12টি ও গাঁদা ফুলের মালা সমান প্রশ্ন দেওয়া আছে 15টি। এখন আবার লিখে নেব আমি যে অতএব জবা ফুলের মালা সংখ্যা
ও গাঁদা ফুলের মালার সংখ্যার অনুপাত অনুপাত কি হচ্ছে এখানে হচ্ছে 12:15। এটাকে দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে, দুটোকে দেখো ভাগ করা যাবে 3 দিয়ে, 3 4 12, এটা হচ্ছে 3 5 15। এখানে দেখো পুরো পদটি ছোট হচ্ছে, উত্তর পদটি বড় হচ্ছে, তাই এটা হবে লঘু অনুপাত। এখন আমি লিখব যে যেহেতু 4:5 অনুপাতে অনুপাতে পূর্ব পদ ছোট উত্তর পদ থেকে, উত্তর পদ, ঠিক আছে। অতএব এটি একটি লঘু অনুপাত, লঘু অনুপাত, বুঝতে পারলে। এরপরে দেখো 3 নম্বর, দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমার ও সুতপার বয়সের অনুপাত 5:6। আমার বয়স 10 বছর হলে সুতপার বয়স কত হিসেব করে লিখি। দেখো এই অঙ্কটি কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি। প্রথমে আমি লিখে নিচ্ছি আমার ও সুতপার বয়সের অনুপাত। আমার ও সুতপার বয়সের অনুপাত সমান 5:6। এখন দেখো এটাকে আমি প্রশ্ন অনুসারে সাজিয়ে নেব, তবে কিন্তু সহজে কিন্তু অ্যান্সারটা বেড়ে যাবে প্রশ্নানুসারে। দেখো প্রশ্নে কিন্তু দেওয়া আছে আমার বয়স কিন্তু দেওয়া আছে 10 বছর। তো আমার বয়স বা সুতপার বয়স, এখানে লিখব সুতপার বয়স, সুতপার বয়স আর সমান, দেখো আমার বয়স আর সুতপার বয়সের অনুপাত যেটা আছে সেটাকে এইভাবে সাজিয়ে দিলাম। বা দেখো কোনা কোনা গুণ করব, প্রথমে এটা গুণ করে নিচ্ছি, দেখো আমি তো লিখবো সুতপার বয়স গুণিত 5, ঠিক আছে। আর এখানে এই দুটো গুণ হবে, তো করতে পারি 10 গুণিত 6। বা সুতপার বয়স সমান, দেখো এখানে আছে 10 গুণিত 6 আর 5টা ছিল দেখো এখানে গুণ হয়ে, তো সমান এই পারে চলে আসে, মানে দিক পরিবর্তন করছে, তো গুণটা ভাগ হয়ে যাবে, 5টা চলে আসলো ভাগ হয়ে। এখন দেখো কাটাকুটি করে নেব, 5 দিয়ে 10 দাঁড়াচ্ছে কি যে বা সুতপার বয়স সমান 6 দুগুণে 12 বছর, ঠিক আছে, এটা হচ্ছে বছর। পেয়ে গেলাম। প্রশ্ন এটা বলেছে বের করতে যে সুতপার বয়স কত, এটা হচ্ছে উত্তর। এবার দেখো 4 নম্বর, এখানে বলা হয়েছে আমাকে ও রাজুকে মা কিছু নাড়ু খেতে দিলেন। আমি ও রাজু যদি 1:3 অনুপাতে নাড়ু খেয়ে থাকি তবে মা আমাদের কতগুলি নাড়ু দিলেন, যে কোনো 4টি হিসেব করে দেখি। এখানে দেওয়া আছে দেখো আমার নাড়ুর সংখ্যা, রাজুর নাড়ুর সংখ্যা 1/3 সমান 2/6, অর্থাৎ মা 2 যোগ 6টি সমান 8টি নাড়ু দিতে পারেন, অথবা মা 1 যোগ 3টি সমান 4টি নাড়ু দিতে পারেন। আর দুটি ক্ষেত্রে মোট নাড়ুর সংখ্যা নিজে খুঁজি। দুটো করে দেওয়া হয়েছে, আর দুটো কিন্তু তোমাদের খুঁজতে বলা হয়েছে। তো প্রথমে এটি আমি টুকে নিচ্ছি, তারপরে কিন্তু বাকি দুটো করে দেখাচ্ছি, বোঝো। প্রশ্নে যেটি করে দেওয়া হয়েছে সেটা আমি প্রথমে করে নিচ্ছি। দেখো আমার নাড়ুর সংখ্যা,
আর নিচে করব কি রাজু নাড়ুর সংখ্যা, রাজুর নাড়ুর সংখ্যা সমান দেখো 1/3, মানে এই 1/3-এর কিন্তু সমতুল্য ভগ্নাংশ আমাদের 4টি তৈরি করতে হবে। প্রশ্নে একটি করে দেওয়া হয়েছে, এটার সাথে 2 গুণ করা হয়েছে, 2 1 2, এটার সাথে 2 গুণ করা হয়েছে, 3 2 6, দুটি হলো। আর দুটি করতে হবে সমান দেখো, তো এর সাথে আমি 3 গুণ করি, তো এখানে পেয়ে যাব 3, আর এর সাথে 3 গুণ করলে পেয়ে যাব 3 3 9। আবার দেখো এর সাথে যদি আমি 4 গুণ করি, তো 4 1 4, এর সাথে 4 যদি গুণ করি আমি পেয়ে যাব 3 4 12। ঠিক আছে, অর্থাৎ লিখে নেব, অর্থাৎ মা, তো প্রথমে দেখো যে 2/6 আছে কি না, তো লিখবো আমি 2 যোগ 6 টি সমান 2 6 হচ্ছে 8টি নাড়ু দিতে পারেন। ঠিক আছে, আবার দেখো লিখব যে মা, এবার লিখব 3 আর 9। ঠিক আছে, এটাও লিখতে পারি, আর এখানে কিন্তু প্রশ্নে তোমার দেওয়া আছে 1 আর যোগ 3, এটাও আমরা লিখে নিতে পারি, তো লিখে নিচ্ছি 1 যোগ 3 টি সমান 4টি নাড়ু দিতে পারেন। প্রশ্ন বলেছে নিয়ে থেকে দুটি করতে, দুটি তো করেছি আমি। এবার দেখো 3 লিখব, মা 3 যোগ 9 টি সমান 3 9 হচ্ছে 12, 12টি নাড়ু দিতে পারেন। এবার দেখো 4 যোগ 12 লিখব, মা 4 যোগ 12 টি সমান 12 4 হচ্ছে 16, 16টি নাড়ু দিতে পারেন। বুঝতে পারলে? এই অঙ্কটি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 5 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, এখানে প্রশ্ন বলা হয়েছে আজ আমরা মোট 10 জন মাঠে খেলতে এসেছি। যদি আমাদের মধ্যে মেয়ে ও ছেলের সংখ্যার অনুপাত 2:3 হয়, তবে কতজন মেয়ে ও কতজন ছেলে খেলতে এসেছি হিসাব করি। তো দেখো এই অঙ্কটি কীভাবে সমাধান করতে হবে এটাও তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, বোঝো। এই 5 নম্বর অঙ্কটি বিভিন্ন নামে করা যায়, আমি তোমাদের সহজ নামে শেখাচ্ছি। এক্স ধরে সহজে হয়ে যাবে। দেখো প্রথমে লিখে নেব যে আমাদের মধ্যে ছেলে, প্রথমে আছে মেয়ে, হ্যাঁ, আমাদের মধ্যে মেয়ে ও ছেলের ছেলের অনুপাত সমান 2:3। এবার লিখতে পারি ধরি মেয়ের সংখ্যা 2, মানে 2x লিখব, 2xt, ও ছেলের সংখ্যা 3xt। এখন দেখো আমি প্রশ্নানুসারে বা শর্তানুসারে অঙ্কটি সাজিয়ে নেব। লিখব প্রশ্নানুসারে, এভাবে অঙ্কটি করলে সহজে কিন্তু হয়ে যায়। তো দেখো যে মেয়ের সংখ্যা ছেলের সংখ্যার যোগফল তো 10, মানে মোট হচ্ছে 10। তো লিখবো আমি যে 2x আর 3x, 2x প্লাস 3x, এই দুটো যোগফল কত হবে 10, মোট আছে 10 জন। তো বা দেখো 2x আর 3x যোগ করলে পেয়ে যাচ্ছি
5x, আর এখানে হচ্ছে 10। এবার দেখো যে বা x সমান 10, আর এখানে গুণ হয়েছিল 5টা, ভাগ হয়েছিল আসলে 5 দিয়ে 10। অতএব কী পেলাম? অতএব x সমান পেয়ে গেলাম 2। এখন দেখো মেয়ের সংখ্যা আর ছেলের সংখ্যা সহজে কিন্তু আমরা পেয়ে যাব। এখন আমি লিখব অতএব মেয়ের সংখ্যা 2x আছে। তো কী করতে পারি? মেয়ের সংখ্যা 2 গুণিত x এর পরিবর্তে লিখব 2, ঠিক আছে, সমান হচ্ছে 2 দুগুণে 4t। এবং ছেলের সংখ্যা তো দেখো ছেলের সংখ্যা ছিল 3x, তো এখানে 3 লিখব, আর x এর পরিবর্তে লিখব দেখো 2, সমান দাঁড়াচ্ছে 3 দুগুণে 6t। বুঝা গেল? এই অঙ্কটি তোমাদের সহজে শিখে দিলাম। এরপরে দেখো 6 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে বাবা বাজার থেকে 4 জোড়া কলা কিনে এনেছে, ঠিক আছে। যদি ভাই ও বোন সব কলা 1:3 অনুপাতে খেয়ে ফেলে, তবে ভাই ও বোন প্রত্যেকে কতগুলি কলা খেয়েছে হিসাব করে দেখি। 4 জোড়া মানে কি? 1 জোড়া 2টি হয়, 4 জোড়া সমান হবে 4 দুগুণে 8টি। এই মোট হচ্ছে 8টি কলা। দেখো এটা আমি সেমভাবে করে দেখাচ্ছি, সহজে কিন্তু অ্যান্সারটা বেড়ে যাবে। দেখো প্রথমে লিখব বাবা কলা এনেছেন। বাবা কলা এনেছেন সমান 4 জোড়া, সমান এটা হচ্ছে 4 দুগুণে 8টি। অনুপাতটা যেটা সে লিখে দেব, লিখব যে ভাই ও বোনের কলা খাওয়ার অনুপাত সমান 1:3। আবার দেখো আমি ধরি দিয়ে করব, x ধরে লিখব ধরি ভাই এর কলা খাওয়ার সংখ্যা, এখানে 1 আছে তো লিখতে পারি x, মানে 1-এর সাথে x গুণ করলে x হয়, লিখব x t। ও বোনের কলা খাওয়ার সংখ্যা 3x t। এবার দেখো আমি প্রশ্নানুসারে সাজিয়ে নেব, লিখব প্রশ্নানুসারে ভাইয়ের কলা খাওয়ার সংখ্যা আর বোনের কলা খাওয়ার সংখ্যা যদি যোগ করি 8টি কলা কিন্তু আমরা পাবো। তো এখানে লিখতে পারি x, মানে এটা ভাইয়ের কলা খাওয়ার সংখ্যা, আর বোনের কলা খাওয়ার সংখ্যা ছিল 3x, এই দুটো যোগ করে পাবো আমরা 8। এটা প্রশ্নে কিন্তু বলে দেওয়া হয়েছে। বা দেখো এখানে 1টি x, এখানে 3টি x, এখানে 4টি x, সমান 8। বা x সমান উপরে 8, নিচে হচ্ছে এটা গুণ হয়েছিল 4, ভাগ হয়ে চলে আসবে 4 2 8। অতএব দেখো কী দাঁড়াচ্ছে? x সমান 2 দাঁড়াচ্ছে। x এর মান পেয়ে গেলাম। এখন আমি লিখতে পারি অতএব ভাই কলা খেয়েছে। আমি ধরে দিয়ে করেছিলাম যে ভাই কলা খেয়েছিল x-টি, x সমান 2 পাচ্ছি, মানে 2t। এবং বোন কলা খেয়েছে, তো দেখো বোন কলা খাওয়ার সঙ্গে আমি ধরে দিয়ে লিখেছিলাম 3x,
তো এখানে লিখব 3 আর এক্স এর পরিবর্তে লিখব 2 সমান হচ্ছে 3 দুগুণে 6টি। তো এখন দেখো 2 আর 6 যোগ করে পেয়ে যাবো 8। এবার দেখো নিজে করি 21.2 এর অঙ্কগুলো। দেখো নিজে করি 21.2 এ 1 নম্বর প্রশ্নে কি করতে বলা হয়েছে। বলা হয়েছে নিচের সংখ্যাগুলির সমানুপাতে আছে কিনা দেখি। দেখো তোমাদের এই অঙ্কগুলো আমি এত সহজে শেখাবো তোমরা কিন্তু সহজেই বুঝতে পেরে যাবে। বোঝো। দেখো 1 নম্বর এ নম্বরে প্রশ্নে আছে 13, 52, 30 আর 120। তোমরা মনে রাখবে এটাকে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ বলা হয়। সমানুপাতের অঙ্কে প্রথম পদ আর চতুর্থ পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ গুণ করতে হয়। তোমরা এটাও কিন্তু মনে রাখবে। এখন আমরা করব যে প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করব আর দ্বিতীয় পদ, তৃতীয় পদ গুণ করব। দেখব যে পদ জোড়া দুটি গুণ করে সমান পাচ্ছি কি পাচ্ছি না। লিখতে পারি যে প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান প্রথম পদ আছে 13 আর চতুর্থ পদ হচ্ছে 120। ঠিক আছে, তো এটি গুণ করে কত পাবো? এটি গুণ করে পাচ্ছি 1560। এবার দেখো লিখব দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। দ্বিতীয় পদ আছে 52 আর তৃতীয় পদ আছে 30। এটি গুণ করে পেয়ে যাচ্ছি 1560। তো দেখো সমান সমান পেয়ে যাচ্ছি পদ জোড়া দুটি গুণ করে। এখন লিখে নিতে পারি অতএব যে প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ আমরা সমান পেয়ে যাচ্ছি। এই পদ জোড়া দেখো গুণফল কিন্তু সমান পেয়ে যাচ্ছি। এখন লিখতে পারি যে অর্থাৎ সংখ্যাগুলি সমানুপাতে আছে। অর্থাৎ বা অতএব দিয়ে লিখতে পারি অর্থাৎ সংখ্যাগুলি সমানুপাতে আছে। যদি ভিন্ন ভিন্ন গুণফল বেরোতো তখন কিন্তু সমানুপাতে থাকতো না, তখন নেই লিখতাম। এবার দেখো বি নম্বরে আছে 22, 11, 72, 36। আবার আমি করে নেব যে প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দেখো প্রথম পদ 22 গুণিত চতুর্থ পদ 36। 22 আর 36 গুণ করলে আমরা পেয়ে যাব 792। এবার দেখো দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ সমান দেখো 11 গুণিত 72। এটি দেখো গুণ করে আমি পেয়ে যাব 792। ঠিক আছে, তো দেখো দুটো সমান হয়ে যাচ্ছে, তাই লিখে নেব অতএব প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। তো অর্থাৎ কি পাচ্ছি দেখো দুটো সমান পেয়ে যাচ্ছি বলে লিখতে পারি অর্থাৎ সংখ্যাগুলি সমানুপাতে আছে। ঠিক আছে,
এবার দেখো সি নম্বর। তো দেখো সি নম্বর প্রশ্নে আছে 45, 27, 15, 25। এখন দেখো লিখে নেব প্রথম পদ। তোমরা একম পদ দিয়ে লিখতে পারো, কিন্তু একম পদ গুণিত চার্থ পদ। তো দেখো প্রথম পদ, চতুর্থ পদ সমান, প্রথম পদ হচ্ছে 45 আর চতুর্থ পদ হচ্ছে 25। এখন দেখো এই দুটোর গুণ করি, এটা পেয়ে যাব 1125। এবার দেখো দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ সমান, দেখো এখানে হচ্ছে দ্বিতীয় পদ 27, তৃতীয় পদ হচ্ছে 15। এটি গুণ করব, এটি গুণ করে আমরা পেয়ে যাব 405। এখানে দেখো যে পদ জোড়া দুটি গুণ করে কিন্তু ভিন্ন অ্যান্সার পাচ্ছি, অর্থাৎ এখানে কিন্তু সমানুপাতে নেই। এখন আমি লিখতে পারি যে অতএব প্রথম পদ গুণিত চতুর্থ পদ, আর এখানে করব অসমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, অর্থাৎ সংখ্যাগুলি সমানুপাতে নেই। বুঝতে পারলে? এরপরে দেখো ডি নম্বর। দেখো ডি নম্বর প্রশ্নে আছে 18, 20, 27, 30। আবার লিখে নেব প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান, প্রথম পদ 18, চতুর্থ পদ 30, আর এটি গুণ করে পেয়ে যাব 3 × 54, আর এটি 0, 540। এটা হচ্ছে প্রথম পদ। এবার দেখো দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। দ্বিতীয় পদ হচ্ছে 20 গুণিত, আর তৃতীয় পদ হচ্ছে 27। দেখো 27 দুগুণে 54, আর এটি 0, মানে 540। দেখো এখানেও সংখ্যা জোড়া দুটি গুণ করে পাচ্ছি 540, এখানে কিন্তু এই পদ দুটি গুণ করে পাচ্ছি 540। এবার দেখো লিখেন অতএব প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ, মানে সমান আছে সেজন্য দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, অর্থাৎ সংখ্যাগুলি সমানুপাতে আছে। এবার দেখো ই নম্বরে আছে 11, 22, 36, 72। এখানে দেখো প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান, দেখো প্রথম পদ 11, চতুর্থ পদ 72। এটি যদি গুণ করি আমি পেয়ে যাব 792। এবার দেখো দ্বিতীয় পদ
গুণিত তৃতীয় পদ সমান দেখো 22 গুণিত 36। দেখো এটি যদি গুণ করি, এটি গুণ করে পেয়ে যাব 792। ঠিক আছে, তো অতএব দেখো দুটো সমান হয়ে যাচ্ছে। লিখে নেব অতএব প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। অর্থাৎ সংখ্যাগুলি সমানুপাতে আছে। বুঝতে পারলে? এরপরে দেখো 2 নম্বরের প্রশ্নগুলো। 2 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে দেখো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের সম্পর্কগুলি সত্য না মিথ্যা লিখি। সত্য মিথ্যা যাদের করতে বলেছে, দেখো আমি খুবই সহজে শিখে দিচ্ছি, তোমরা বোঝো। প্রথমে দেখো আমি এ নম্বর দিয়ে প্রশ্নটিকে নেব। প্রশ্নে হচ্ছে 4.5 লিটার অনুপাত 13.5 লিটার সমানুপাত 4 কেজি আর অনুপাত 12 কেজি। দেখো আমি তোমাদের সহজে শিখিয়ে দিচ্ছি। প্রথমে কী করবো, প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করবো। 4.5 লিখে নিচ্ছি গুণিত 12। তো সমান দেখো এটি গুণ করে নিচ্ছি আমি। তো এটা গুণ করে পেয়ে যাব। দেখো 4.5কে যদি 12 দিয়ে গুণ করি, ঠিক আছে, তো 12 দিয়ে গুণ করছি, 5 দিয়ে 10, 1 থেকে 4 2 8 9, 5 একে 5 আর 4 একে 4 শূন্য। এটা 14 4 1 থেকে 5 দশমিক একটার আগে আছে, একটা আগে বসবে, মানে 54 পাচ্ছি। 54। এবার দেখো যে এই দ্বিতীয় পদ তৃতীয় পদ গুণ করব। তো 13.5 গুণিত 4। তো দেখো এটি যদি গুণ করি, এটি গুণ করে পেয়ে যাচ্ছি 54। তো দেখো যে পদ জোড়া দুটি গুণ করে সমানই পাচ্ছি। অতএব দেখো আমি লিখে নেব যে সম্পর্কটা সত্য। অতএব সম্পর্কটি সত্য। বুঝতে পারলে? এবার দেখো বি নম্বরে হচ্ছে 12 কিমি অনুপাত 8 কিমি সমানুপাত 1 ঘন্টা অনুপাত 40 মিনিট। এখানে দেখো কিমি দেওয়া আছে, এখানে ঘন্টা মিনিট দেওয়া আছে, মানে ঘন্টা দেওয়া নেই। তো কীভাবে করবো দেখো, এখানে তোমাদের বুঝতে হবে। প্রথম পদ চতুর্থ পদ গুণ করবো। তো প্রথম পদ হচ্ছে 12 গুণিত চতুর্থ পদ হচ্ছে 40 মিনিট। এটি গুণ করে পাই 4 বার 48, একটি শূন্য। এবার দেখো দ্বিতীয় পদ আর তৃতীয় পদ গুণ করবো। 8 গুণিত 1 ঘন্টা। তো 1 ঘন্টা সমান আর কি জানি যে 60 মিনিট। ঠিক আছে, এখানে লিখতে পারি 60। ঠিক আছে, সমান এখানে করে দেবো 6 48 আর এখানে শূন্য। এখানে লিখতে পারি যেহেতু যে 1 ঘন্টা সমান 60 মিনিট, এই কথাটা উল্লেখ করে দিলাম। এখন দেখো যে এই দুটো সমান পেয়ে যাচ্ছি, অতএব সম্পর্কটা সত্য। অতএব সম্পর্কটি সত্য।
বুঝতে পারলে? এরপরে দেখো সি নম্বর। সি নম্বরে হচ্ছে 20 জন অনুপাত 45 জন আর সমানুপাত 180 টাকা আর অনুপাত 270 টাকা। এখানে দেখো জন জন টাকা টাকা দেওয়া আছে। এবার প্রথম পদ 20, চতুর্থ পদ 270, এটি গুণ করব। 27 দুগুণে 54, একটি শূন্য একটি শূন্য দুটি শূন্য। এবার দেখো দ্বিতীয় পদ তৃতীয় পদ গুণ করব। তো 45 গুণিত 180, এটি গুণ করব। তো দেখো 35 আর 18 গুণ করলে পেয়েছি 810 আর একটি শূন্য। এখানে দেখো যে সমান হচ্ছে না, তাই লিখব সম্পর্কটি। অতএব সম্পর্কটি মিথ্যা। ঠিক আছে। এবার দেখো ডি নম্বর। ডি নম্বরে আছে 15 মিটার অনুপাত 9 মিটার সমানুপাত 35 টাকা অনুপাত 21 টাকা। এখন দেখো প্রথম পদ 15 গুণিত চতুর্থ পদ 21 আছে, 21 বসিয়ে নেব। 21 সমান দেখো এটা গুণ করে বসিয়ে নেব। 15 আর 21 গুণ করে পেয়েছি 315। ঠিক আছে। এবার দেখো দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, এটি আমি গুণ করে বসিয়ে নেব। এটি গুণ করে দেখো পেয়েছি যে 315। তো দেখো কি হলো যে সমান পেয়ে যাচ্ছি দুই দিকেই। এখন লিখে নিতে পারি যে অতএব সম্পর্কটি সত্য। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।